হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে এক নতুন রোমাঞ্চকর ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সবাই। আমি মোহাম্মদ সিফাত আলম। আজকের ঘটনাটি আমার ওয়াইফ সুমাইয়া তাবাসসুম অনন্যা আমার সাথে শেয়ার করেছে। ঘটনাটি সে তার এক আত্মীয়র কাছে শুনেছে। ঘটনাটি চট্টগ্রাম শহরের কোনো এক স্থানের বাসিন্দা নীলু আপার। নীলু আপা হচ্ছেন পেশায় একজন শিশুরোগ বিশেষজ্ঞ, যদিও এই নামে তাকে কেউ চেনেন না। তার পুরো নাম নেওয়া বারণ আছে বিধায় আমি তার ডাক নাম ব্যবহার করছি। ঘটনাটি নীলু আপা মেডিকেল কলেজে পড়ার সময় শুনেছিলেন, আর ঘটনাটি তার কাছে শেয়ার করেন এমন একজন ব্যক্তি যিনি নিজে ঘটনাটার প্রত্যক্ষদর্শী ছিলেন। ঘটনাটি নীলু আপা আমার ওয়াইফের কাছে যেভাবে শেয়ার করেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। সে ঘটনাটি খুব একটা গুছিয়ে না বলতে পারলেও আমি আপনাদের সুবিধার জন্য ঘটনাটি যথাসম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করছি। রাসেল ভাইয়ের কাছে আমার অনুরোধ, ঘটনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ঘটনায়। বলতে শুরু করছেন নীলু আপা। আমার নাম নীলু। আমি ইন্ডিয়ার একটি স্বনামধন্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করি প্রায় 14 বছর আগে। আমি যখন মেডিকেল কলেজে ভর্তি হই তখন হলে সিটের স্বল্পতার জন্য আমাকে বাধ্য হয়েই মেডিকেল কলেজ থেকে কিছুটা দূরের এক গার্লস হোস্টেলে থাকতে হয়েছিল। আমি হলে সিট পাওয়ার জন্য আবেদন করে কিছুদিনের জন্য উঠে যাই হোস্টেলে। হোস্টেলে সবকিছু স্বাভাবিকই ছিল, কোনো প্যারানর্মাল কিছু ছিল বলে তেমন একটা শুনতে পাইনি আমি। এখানে আমার কলেজের অনেক মেয়ে থাকার জন্য আমার বেশি অসুবিধাও হচ্ছিল না। সারাদিন ক্লাস করে এসে হোস্টেলের ডাইনিংয়ে খেয়ে পেয়ে পড়াশোনা করে ঘুমিয়ে যাওয়াই ছিল আমার প্রতিদিনের রুটিন। আস্তে আস্তে হোস্টেলের সকল স্টাফরাও আমার কাছে পরিচিত হয়ে যায়। হোস্টেলের সকলের ব্যবহারই ছিল খুবই স্বাভাবিক, কিন্তু যেই মহিলা রান্না করতেন তিনি খুব একটা আমাদের সামনে আসতেন না, আর তার সাথে আমাদের তেমন কথাও হতো না। আমি একটা ব্যাপার লক্ষ্য করে অবাক হতাম, আর তা হলো তখনকার দিনগুলো ছিল প্রচন্ড গরমের। সূর্য মাথার ওপরে ওঠে যেন তার তাপে সবকিছু পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল, কিন্তু এই গরমেও যেই মহিলা আমাদের জন্য রান্না করতেন তাকে আমি সবসময় ফুল হাতা জামা পরেই রান্না করতে দেখতাম। গরমে যেখানে টেকা দেয় সেখানে তিনি প্রতিদিন ফুল হাতা জামা পরে রান্না কিভাবে করেন তা আমার কাছে একটা অজানা অবাক করা বিষয় ছিল। আমাদের হোস্টেলে যে দারোয়ান ছিল তিনি ছিলেন এই মহিলার দেবর। হোস্টেলের বাইরে বের হওয়া নিষেধ থাকায় আমি ও আমার বান্ধবীরা প্রায় সময়ই দারোয়ানকে দিয়ে জিনিসপত্র আনতাম, তাই তার সাথে কিছুটা খাতির হয় আমাদের। তার কাছ থেকেই জানতে পারি আমাদের জন্য যিনি রান্না করেন তিনি সম্পর্কে তার বড় ভাইয়ের বউ। হোস্টেলে খাওয়ার সময় আমি আর আমার বান্ধবীরা প্রায় সময় সেই মহিলার এত গরমেও ফুল হাতা জামা পরা নিয়ে হাসাহাসি করতাম। আমরা ভাবতাম এত বোকা মানুষ কিভাবে হয়, কিন্তু আসল কারণ আমাদের তখনও অজানাই ছিল। আর তাই আমাদের ভাবনাগুলোও অবান্তর বলে উড়িয়ে দিতে পারছি না। আসলে আমরা কাউকে দেখে সবকিছু না জেনে তাকে জাজ করে ফেলতে পারি খুব সহজেই। যাই হোক, একদিন রাতে খাবার খাওয়ার পর আমার এক বান্ধবী সেই রাঁধুনি মহিলাকে ডেকে বলে, খালা আপনার কি গরম লাগে না? উত্তরে হাসি মুখে খালা বলেন, কেন গরম লাগবে কেন? ও, আমার এই ফুল হাতা জামা দেখে এই কথা বলছো? আমি প্রায় শুনি তোমরা এটা নিয়ে বেশ হাসাহাসি করো, মানুষকে নিয়ে মজা করতে খুব ভালো লাগে তোমাদের, তাই না? আমি কেন ফুল হাতা জামা পরি এই গরমেও তা আমি তোমাদের বলতেই পারি, কিন্তু তোমাদের কি বিশ্বাস হবে? তোমরা আজকালকার মেয়েরা আমার কথা শুনে হয়তো আমাকে পাগল বলে ফেলবে, আর তাই আমি এসব বলতে চাই না। তোমাদের যা মনে করার করো, আমাকে বোকা ভাবলে ভাবতে পারো, সমস্যা নেই। খালার কথা শুনে আমার বান্ধবী তার কাছে আসল কারণ জানার জন্য অনুরোধ করে, কিন্তু খালা রাজি হননি। অন্যদিকে খালার কথা শুনে আমি আর আমার বান্ধবীরা আসল ঘটনা জানার জন্য খুবই আগ্রহ অনুভব করতে থাকি। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আমরা আমাদের সেই দারোয়ানের কাছে পুরো ঘটনা জানতে চাই। দারোয়ান মামা লোক হিসেবে খুবই ভালো ছিলেন। তিনি আমাদের কথা শুনে বলেন, তোমাদের আমি সবই বলবো, কিন্তু শর্ত হলো এই কথা কারোর সাথে শেয়ার করা যাবে না। আর আমার কথা শুনে তোমাদের আরো আগ্রহ জন্মাবে, যা তোমাদের ভুলে যেতে হবে। যদি রাজি থাকো তাহলে আজ রাতে জলদি খেতে এসো। আমার ডিউটি রাত 10টা থেকে শুরু। 8টার মধ্যে খেতে আসলে আমি সব বলতে পারি, কিন্তু আমার শর্ত মানতে হবে, না হলে মুখ বন্ধ থাকবে। দারোয়ান মামার কাছে শর্তের কথা জানার পর আমরা তাকে দ্বিতীয় আগ্রহের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এত তারা কিসে? বলেছি যখন সব বলবো তখন তো বলবোই। আগে আমাকে বলো তোমরা আমার শর্তে রাজি কিনা। আমরা দারোয়ানের শর্তে রাজি হয়ে যাই এবং রাতে ঘটনা শোনার জন্য 8টা 30-এর মাঝে খাওয়া শেষ করে ডাইনিং এসে বসি দারোয়ান মামার সাথে। দারোয়ান মামা বলতে শুরু করেন, ঘটনাটি আজ থেকে প্রায় 17 বছর আগের ঘটনা। আমার বড় ভাইয়ের তখন বিয়ের 2 বছর চলছিল। আমার ভাই পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন। সবকিছু সুন্দর স্বাভাবিক আর খুব ভালোই চলছিল, কিন্তু নিয়তির কাছে মানুষ বড়ই অসহায়। বিয়ের কয়েক বছরের মধ্যেই আমার ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমার ভাই মারা যাওয়ার পর আমি এই হোস্টেলে দারোয়ানের চাকরি নেই।
কিন্তু আমার একার রোজগারে সংসার চালানো কিছুতেই সম্ভব হচ্ছিল না। সৌভাগ্যবশত হোস্টেলেও তখন কাজের মানুষের প্রয়োজন ছিল বিধায় আমি আমার ভাবিকে এখানে এনে থালা বাসন ধোয়া আর ঘর পরিষ্কার করার চাকরি পাইয়ে দেই। আমার ভাবি আমার অল্প আয়ে আমাদের পরিবারের সবকিছু কোনো না কোনোভাবে চলেই যাচ্ছিল। আমার ভাবির কাজ ছিল প্রতিদিন ডাইনিং এর থালা বাসন পরিষ্কার করা এবং সপ্তাহে 2 দিন পর সব ঘর বা হোস্টেলের রুমগুলি ঝাড় দেওয়া। এই হোস্টেলের রুম সংখ্যা ছিল 26টি, কিন্তু আমার ভাবি খেয়াল করেন তার কাছে হোস্টেলের 25টি রুমে চাবি দেওয়া হয়েছিল। সবকিছু স্বাভাবিক ভেবেই আমিও আমার ভাবি নিজেদের কাজ মন দিয়ে করতে থাকি। প্রথম সপ্তাহে রুম ঝাড়ু দিতে গিয়ে আমার ভাবি রুম নাম্বার 11-র চাবি খুঁজে পাননি। তখনই তিনি বুঝতে পেরেছিলেন তার কাছে 25টি চাবি থাকার কারণ। হোস্টেল কর্তৃপক্ষকে জানালে তারা বলেন এই রুমের চাবি নাকি হারিয়ে গেছে। এসব নিয়ে না ভেবে বাকি রুমগুলো পরিষ্কার করে দিতে বলেন তারা। আমার ভাবিও তার কাজ করে যাচ্ছেন, আর আমার ভাবির আয়ে আমাদের পরিবারের অবস্থার কিছুটা উন্নতি হয়। আমরা খুশি মনেই আমাদের কাজ করতে থাকি, কিন্তু এই খুশির মূল্য আমার ভাবিকে যেভাবে দিতে হয়েছে তা দেখে আমরা শিহরিত হয়ে গিয়েছিলাম। এমন কিছু ঘটবে বা ঘটতে পারে ভাবতেই পারিনি। মূলত এখান থেকেই ঘটনার শুরু। আমার ভাবি নিয়মিত তার কাজ করে যাচ্ছিলেন। দেখতে দেখতে চলে আসে দুর্গাপূজা। হিন্দু প্রধান দেশ হওয়ায় এই পূজার বন্ধটা থাকে বলতে গেলে অনেক দিন। সব ছাত্রছাত্রীদের পূজার 7 দিন আগে থেকে হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। যেদিন সবাই চলে যায় সেদিন আমার ভাবিকে ডাকা হয় রুমগুলি ঝাড়ু দিয়ে দরজা বন্ধ করে দেওয়ার জন্য। আমার ভাবিও নিত্যদিনের কাজ করতে করতে মনে কিছুটা আশা নিয়েই চলে যান, কেননা সেই দিনটি ছিল তার পুজোর ভাতা পাওয়ার দিন। যথারীতি আমার ভাবি তার কাছে মন দেন। সেদিন আবার আমার ডিউটি ছিল না, কেননা হোস্টেল বন্ধ, তাই আমার কাজও আপাতত নেই। তাই আমি সেদিন বাড়িতেই অবস্থান করি। সাধারণত আমার ভাবির ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা থেকে খুব বেশি হলে 7টা বাজে, কিন্তু সেদিন 7টা গড়িয়ে 8টা বাজে। আমার ভাবি ফেরেন না। আমার মা চিন্তিত হয়ে পড়েন, আমাকে বলেন গিয়ে খোঁজ নিতে। আমি আরেকটু অপেক্ষা করার সিদ্ধান্ত নেই। দেখতে দেখতে বেজে যায় রাত 9টা। এবারে আমি চুপ করে বসে থাকতে পারলাম না। আমি আমার পরিচিত আরেকজন গার্ডকে নিয়ে ভাবিকে খোঁজার উদ্দেশ্যে রওনা দেই। হোস্টেলের ম্যানেজমেন্টকে ফোন করে জানতে পারি আমার ভাবি নাকি ভাতা নিতে যাননি। এরপর তারা অনেক খুঁজেও তাকে না পেয়ে ভেবেছেন হয়তো তিনি কোনো জরুরি কাজের জন্য বাড়িতে চলে গেছেন। আমাদের কথা শুনে হোস্টেলের আরো 2 জন স্টাফ চলে আসে আমাদের সাথে তাকে খুঁজতে। হোস্টেলের এন্ট্রি লিস্ট চেক করে দেখি ভাবি শুধু এন্ট্রি আছে, কিন্তু এক্সিট নেই। আমরা সকলেই তাকে হোস্টেলের ভেতরে পাগলের মতো খুঁজতে শুরু করি। প্রতিটি রুমে তালা দেয়া। তারপরও আমরা প্রত্যেকটি রুমের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে কেউ আছে কিনা বোঝার চেষ্টা করতে শুরু করি, কিন্তু কোথাও তাকে পাচ্ছিলাম না। সব রুমে খোঁজা শেষ করে যখন আমরা প্রায় সবাই একত্র হলাম, তখন হলের একজন স্টাফ আমাকে বলল, রুম 11 তো দেখেছেন? 11 নম্বর রুম 3 তলায়। আপনি না 3 তলায় গিয়েছিলেন? আমি উত্তরে আমতা আমতা করতে বলি, না তো, ওই রুমের চাবি নাকি নেই। সেদিন এই রুমের চাবি চাইতে গেলে স্টাফ বলে চাবি নাকি হারিয়ে গেছে, তাই আমি সেখানে আর যাইনি। সব রুম দেখা শেষ হয়ে যাওয়ায় আমরা সিদ্ধান্ত নেই একটি রুমও আর বাকি থাকবে কেন, সেটাও আমরা দেখে আসি। সেই রুমের সামনে গিয়ে আমরা দেখি রুমের তালা দরজার বাইরে ঝোলানো আছে ঠিকই, কিন্তু তালাটা ছিল খোলা, আর ভেতর থেকে কেমন যেন কচকচ আওয়াজ ভেসে আসছিল। আমাদের মধ্যে একজন টর্চ জ্বালিয়ে রুমের ভেতরে ঢুকলো আর চিৎকার দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে চলে আসলো। তার চিৎকার শুনে মনে হলো আমাদের সকলের আত্মা কেঁপে উঠেছে। সাহস করে আমরা সকলে মিলে রুমে গিয়ে যা দেখি তা দেখে আমাদের গায়ের রক্ত যেন বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আমরা দেখি আমার ভাবি ফ্লোরে পড়ে আছেন। তার চোখ দুটি একেবারে সবুজ বর্ণের, আর তিনি নিজেই নিজের ডান হাত থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন। আমাদেরকে দেখে তিনি আমাদের দিকে তাকান আর হাত থেকে সজোরে কামড় দিয়ে মাংস ছিঁড়ে আমাদের দিকে ইশারায় তা খেতে বলেন। আমি তাকে ধমকের সুরে জিজ্ঞাসা করি, কি হয়েছে? আর সে নিজের হাতের মাংস ছিঁড়ে খাচ্ছে কেন, এটাও জানতে চাই। উত্তরে ভাবি অন্যরকম চাপা আর খুব আজব এক মহিলা কণ্ঠ শুনে মনে হচ্ছিল ভাবির সাথে অন্য কোনো মহিলা আছে, এবং সেও একই সাথে বলছে, ক্ষুধা, অনেকদিন বন্ধে আমি কিচ্ছু খাইনি কতদিন। আজ তাই বাঁচার জন্য আর ক্ষুধা মেটানোর জন্য নিজের মাংস নিজেই খাচ্ছি। তার কথা শুনে ভয়ে আমাদের মাথা কাজ করা বন্ধ করে দেয়। কোনো রকমে তাকে জোরপূর্বক ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই আমরা। রুম থেকে বের হবার পরই তিনি অজ্ঞান হয়ে পড়েন। ডাক্তার এসে তার হাতের অবস্থা দেখে আঁতকে ওঠেন। তার হাতের প্রায় কবজি পর্যন্ত মাংসই তিনি খেয়ে ফেলেছেন। ডাক্তার বলেন দ্রুত অপারেশন করতে হবে, আর হাত কাজ করলেও হাতের শেপ দেখতে নাকি খুব ভয়ঙ্কর হয়ে যাবে। আমরা দ্রুত টাকা জমা করে অপারেশনের জন্য তাকে পাঠিয়ে দিই। প্রায় 4 ঘন্টা চলে অপারেশন শেষে ডাক্তার বলেন তার হাতের মাঝে একটি আঙুল কেটে ফেলতে হয়েছে, আর তার হাত নাকি আগের মতো কাজও করবে না। পরের দিন সকালে ভাবির জ্ঞান ফিরে এলে আমরা সবাই তাকে জিজ্ঞাসা করি তিনি এই কাজ কেন করেছেন। আমার ভাবি বলেন, কাজ করতে করতে আমি 3 তলায় যাই। সব রুম পরিষ্কার করে তালা দিয়ে চলে আসার সময় দেখি 11 নম্বর রুমের তালা খুলে মাটিতে পড়ে আছে। আমি রুম খুলে ভেতরে গিয়ে দেখি প্রচন্ড ময়লা। আমি পরিষ্কার করার জন্যই ঝাড়ু লাগাতে গেলে কোনো এক বয়স্ক মহিলা ভারী কণ্ঠে বলে তার অনুমতি ছাড়া আমি এই রুমে কেন ঢুকেছি।
এবং সে বলে যে তার সবকিছু সাজানো এই রুমটি আমি নাকি নষ্ট করে দিয়েছি এবং আমাকে এর কর্মফল ভোগ করতে হবে। এই কথা শুনে আমি ভয়ে বের হয়ে যাবার সময় হুট করে দরজা বন্ধ হয়ে যায়, রুম সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। আমি দরজা ধাক্কাতে থাকি আর কুৎসিত এক হাসি শুনতে পাই। আমার মনে হচ্ছিল কেউ পেছন থেকে এসে আমার হাত ধরে আমার হাতকে অবশ করে দিচ্ছে। হঠাৎ আমার মনে হয় আমার হাতে কেউ সজোরে কামড় দিচ্ছে। আমি চোখ বন্ধ করে চিৎকার দিয়ে চোখ খুলি। আমি নিজেই নিজের হাত সজোরে কামড়ে ধরে আছি, এটা বুঝতে পারি। এরপর আমার আর কিছু মনে নেই। ভাবির কথা শুনে আমরা তাকে সবকিছু খুলে বলি। এসব শুনে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না সে। সেদিন সকালে আমি হোস্টেলের প্রধানের সাথে কথা বলি আর তার সাথে দেখা করতে চাই, কিন্তু তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। পরে পুলিশের ভয় দেখালে তিনি আমার সাথে কথা বলার জন্য রাজি হন। আমি আমার সাথে আর একজনকে নিয়ে তার বাড়িতে যাই সবকিছু জানার জন্য। সেখানে গিয়ে দেখি তিনি মুখ কালো করে বসে আছেন। হোস্টেলের প্রধান আমাদের কাছে সবকিছু খুলে বলেন, কিন্তু শর্ত দেন এই ঘটনা কারোর সাথে শেয়ার করা যাবে না এবং তার হোস্টেলে কেউ যেন এটার সাথে না জড়ায়। তিনি আমার হাতে পায়ে ধরা শুরু করেন আর পুলিশকে কিছু না জানাতে বারবার নিষেধ করেন। আমি তাকে আশ্বস্ত করলে তিনি বলেন, প্রায় 7-8 বছর আগে এই হোস্টেলে এক বৃদ্ধ মহিলা ঘর ঝাড়ুর আর থালা বাসন ধোয়ার কাজ করতেন। তিনি ছিলেন কিছুটা বদমেজাজি। তাকে দেখে মনেই হতো না সে আসলে একজন ঝাড়ুদার। তার আচার ব্যবহারে মনে হতো সেই হোস্টেলের মালিক। প্রায় প্রতিদিন তিনি মেয়েদের রুমে গিয়ে সজোরে দরজা ধাক্কাধাক্কি করতেন, যতক্ষণ না তারা দরজা খুলে দিত। দরজা খুলতে সামান্য দেরি হলেই সে বাইরে থেকে নানা রকম কটূক্তি করা শুরু করে দিত। আর রুম সামান্য অপরিষ্কার থাকলেও নানা ধরনের আজে বাজে কথা বলতেন। আর তার এই ব্যবহারের জন্যই তার উপর সবাই খুব বিরক্ত ছিল। আমাদের কাছে অনেক কমপ্লেইন আসতো তার নামে। মেয়েরা অনেকবার তাকে বাদ দেওয়ার জন্য আবেদন করে, কিন্তু মহিলা কিছুতেই কাজ ছাড়তেন না। নতুন কাউকে কাজে রাখলে তিনি তাদেরকে নানাভাবে ভয় দেখিয়ে কাজ থেকে তাড়িয়ে দিতেন আর জোরপূর্বক কাজে চলে এসে কাজ শুরু করতেন। আমরা একেবারেই নিরুপায় হয়ে পড়েছিলাম। আমরা তাকে অনেক সাবধান করেছিলাম, কিন্তু কোনো লাভই হয়নি। এইভাবেই তাকে কাজে রাখা ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। দেখতে দেখতে কয়েক মাস পরে পুজো চলে আসে। পুজোর বন্ধে সবাই বাড়ি চলে যেতে শুরু করে। যথারীতি সেই মহিলা তার কাজে আসেন আর রুম ঝাড়ু দিতে দিতে এক রুম থেকে আরেক রুমে যাচ্ছিলেন তিনি। আর এই সুযোগে হোস্টেলের অনেক মেয়ে মিলে সেই মহিলা যখন 11 নম্বর রুম ঝাড়ু দিচ্ছিলেন, তখন তারা তাকে বাইরে থেকে তালা দিয়ে কাউকে কিছু না বলে চলে যায়। সেদিন হোস্টেল বন্ধ হবার দিন থাকায় সব স্টাফও হোস্টেল ত্যাগ করে চলে যায় যে যার মতো। কয়েকদিন পর সেই বৃদ্ধার পরিবার এসে তাকে পাওয়া যাচ্ছে না বলে জানায়। আমরা সব রুম চেক করার জন্য হোস্টেলে যাই আর সব রুমের সামনে তালা দেয়া দেখে তিনি সেখানে নেই ভেবে ফিরে আসি। মনে মনে আমরা খুশি হচ্ছিলাম এই ভেবে আপদ বিদায় হয়েছে। কিন্তু পুজোর বন্ধ শেষে আমরা একে একে সব রুমের তালা খুলে দিই। কিন্তু আমরা যখন ওই 11 নম্বর রুমের তালা খুলি, তখন চোখের সামনে যা দেখি তা আমরা স্বপ্নেও কল্পনা করিনি। আমরা দেখি ঝাড়ুদার নিখোঁজ বৃদ্ধা মহিলার লাশ মেঝেতে পড়ে আছে। তার লাশ ফুলে প্রচন্ড দুর্গন্ধ বের হয়েছে। লাশের মুখটা ছিল পুরোপুরি রক্তে লাল আর তার মুখের ভেতরে ছিল ছোট ছোট কাঁচা মাংসের টুকরো, যা দেখা যাচ্ছিল। আমাদের আর বুঝতে বাকি রইল না যে তিনি নিজেই তার নিজের 2 হাত থেকে মাংস ছিঁড়ে খেয়েছে। তার হাতে হাড় ছাড়া আর এক টুকরো মাংস অবশিষ্ট ছিল না। হয়তো ক্ষুধার কারণে এরকম করেছে। রুমের মাঝেও রক্তে ছেঁকা আর মাংস পড়েছিল। এই ঘটনা জানাজানি হলে হোস্টেলের অনেক বদনাম হতো জন্য আমরা ব্যাপারটাকে বাড়তে দেইনি। আর কারা সেই মহিলাকে ভেতর থেকে তালা দিয়েছিল তাও জানা সম্ভব ছিল না। তবে হোস্টেলের ছাত্রীরা ছাড়া এই কাজ কেউ করেনি তা নিশ্চিত ছিলাম আমরা। এরপর সেই রুম পরিষ্কার করে কয়েক মাস বন্ধ রাখা হয়, কিন্তু কিছুদিন পর আবার সিট ফাঁকা না থাকায় সেখানে এক ছাত্রীকে থাকতে দেওয়া হয়। কিন্তু একদিন রাতে তার রুম থেকে প্রচন্ড চিৎকারের শব্দ ভেসে আসে। সবাই সেখানে গিয়ে দেখে সেই মেয়ে তার নিজের হাত থেকে মাংস ছিঁড়ে নিয়ে চিবিয়ে খাচ্ছে। সবাই তৎক্ষণাৎ তাকে ধরে আটকে ফেলায়। সে বেশি কিছু ক্ষতি করতে পারেনি নিজের। তাকে সবাই রুম থেকে বের করার সাথে সাথে সে অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে হাসপাতালে নেওয়া হয় আর সে ওই রুম ছেড়ে চলে যায়। তাকে সবাই কি হয়েছে জিজ্ঞাসা করে, কিন্তু সে কাউকে কিছু বলতে পারেনি। পরপর 2 বার এমন ঘটনা ঘটায় আমরা বিষয়টাকে আর স্বাভাবিকভাবে নিতে পারিনি। তাই আমরা এক তান্ত্রিক ডাকি, কিন্তু তান্ত্রিক কোনো সুবিধাই করতে পারেন না। তান্ত্রিকের ভাষ্য মতে এই রুমে প্রেতাত্মার বাস আছে আর এই প্রেতাত্মা এখানে থাকার কথা নয়। তান্ত্রিক নিজেও নাকি বুঝতে পারেন না সে কেন এখানে এসেছে। তান্ত্রিক বলে এই প্রেতাত্মা নাকি অনেক শক্তিশালী। আমাদের কাছে ক্ষমা চেয়ে তান্ত্রিক চলে যায়। এরপর আরো অনেক তান্ত্রিক দেখিয়েছি আমরা, কিন্তু কোনো লাভই হয়নি। পরিশেষে শেষ চেষ্টা হিসেবে আমরা আমাদের হোস্টেলের পাশের দরগা থেকে একজন ইমামকে নিয়ে আসি। ইমাম সাহেবকে আমরা সবকিছু বিস্তারিত খুলে বলি। আমাদের কাছ থেকে সব শুনে ইমাম সাহেব রুমটি দেখতে চান। আমরা ইমাম সাহেবকে রুমটি দেখিয়ে দেই। ইমাম সাহেব রুমে ঘুরে এসে আমাদের কাছে একদিনের সময় নেন। পরদিন রাতে তিনি আবার আমাদের সাথে দেখা করেন। তিনি বলেন, এই রুমে খুব শক্তিশালী একটি জিনের বাস। এই জিন এখানে আসার কথা না, কিন্তু তবুও সে এসেছে। আর এর কারণ হচ্ছে এই রুমে সেই বৃদ্ধ মহিলাটি বন্দি থাকা অবস্থায় সে 3 দিনের বেশি গোসল আর খাওয়া দাওয়া ছাড়া ছিল। রুম প্রচন্ড অপরিষ্কার হয়ে যাওয়ায় সেখানে খবিস জিন চলে আসে এবং খবিস জিনেরা ময়লা আবর্জনা খুবই পছন্দ করে। মূলত সেখানেই তাদের বসবাস। এই জিনেরা নরম মাংস খেতে খুব পছন্দ করে আর এই মহিলাটিকে মাধ্যম করে তারা তাদের হাতের মাংস চিবিয়ে খেয়েছিল। এই জিনকে বশে আনা সম্ভব না, এরা খুব শক্তিশালী হয় আর যেখানে এদের আখড়া বানায়
সেখান থেকে যায় না সহজে। আমার এত ক্ষমতাও নেই যে একে আমি এখান থেকে তাড়াতে পারবো। আমার পরামর্শ হলো ওই রুম আপনারা বন্ধ করে রাখুন, আর কখনোই সেটা খুলবেন না, আর একেবারে একা একা ওই রুমের সামনেও কেউ যাবেন না, অন্যথা এরকম ঘটনা আরো ঘটার সম্ভাবনা রয়েছে। তান্ত্রিকের মতো ইমাম সাহেবও একই কথা বলেন। এরপর থেকে ওই রুম বন্ধই ছিল। হোস্টেল প্রধান আমাদের কাছে ক্ষমা চান একা একা সেখানে না যাওয়ার ব্যাপারে না জানানোর জন্য। আমরা এক পর্যায়ে অনেক উত্তেজিত হয়ে পুলিশে খবর দিতে চাই, কিন্তু সে আমাদের হাতে পায়ে ধরে ব্যাপারটা মিটিয়ে নেন আর সেই তৃতীয় তলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। তার কথা শুনে আমাদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছিল। আমরা ভাবি একা একা সেই রুমের সামনে যাওয়ায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। শুরুতে কয়েকটি মেয়ে ভুল করে, যার জন্য প্রাণ যায় এক বৃদ্ধার। এরপর হোস্টেল প্রধানের ভুলের জন্য গায়ে চিহ্ন বহন করে আরো দুইজনকে এই অবস্থার সম্মুখীন হতে হয়। আমার ভাবির হাতের ব্যান্ডেজ খোলা হলে আমি একবার দেখে তার দ্বিতীয়বার দেখার সাহস করিনি। আমার ভাবি তার এই হাত ঢেকে রাখতে গিয়েই এই গরমের মাঝেও ফুল হাতা জামা পরে থাকেন। কি এবার মজা লাগছে না? হাসবে না? বোকা বলবে না? ইচ্ছে হলে বলো। তার আগে আসো ভাবির হাত তোমাদের দেখাই। এই কথা বলে সেই দারোয়ান আমাদের সাথে নিয়ে যান সেই রাধুনির কাছে। রাধুনি রাজি না হলেও দারোয়ান জোরাজুরি করে আমাদের হাত দেখান। হাত দেখার পর আমি কয়েক রাত ঘুমোতে পারিনি। কাঁটা দিয়ে উঠতো আমার শরীর প্রতি রাতে, যখন আমি সেই হাত নিয়ে স্বপ্ন দেখতাম। তার হাতের প্রায় অর্ধেক মাংস খাওয়া ছিল, আর হাতের রগগুলো আলাদাভাবে বাইরে বের করা ছিল। এই দৃশ্যের মতো ভয়ঙ্কর দৃশ্য আমি আমার জীবনে আর কখনো দেখিনি। দারোয়ান আমাদের দ্বিতীয় শর্তের কথা জানান। সেই তৃতীয় তলায় আমাদের যাবার যত ইচ্ছা করুক না কেন, আমরা সেখানে যেন কোনোভাবেই না যাই। কেননা কার ভাগ্যে কখন কি অপেক্ষা করছে কেউ জানে না। আর সেখানে গিয়ে ভাগ্য ভালো থাকায় দুজন জীবন নিয়ে ফিরে আসতে পেরেছে। এরপর জীবন নিয়ে ফেরা সম্ভব হবে কিনা কেউ জানে না। তাই সে আমাদের সেখানে যেতে নিষেধ করে দেয়। এরপর হোস্টেল আরো 6 মাসের মতো আমরা ছিলাম, কিন্তু তৃতীয় তলায় প্রথম সিঁড়িতেও কখনো পা দেওয়ার সাহস হয়নি। এই বলে আমার ওয়াইফের আত্মীয় তার ঘটনা শেষ করেন। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার লাইফে ঘটে যাওয়া একটা রোমহর্ষক ঘটনার কালো অধ্যায় লিখছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার বাবা মার আসল নামটা আমি উল্লেখ করছি না, আমি এখানে ছদ্মনাম ব্যবহার করছি। আমি নাটোর থেকে আপনাদেরকে এই ঘটনাটি পাঠাচ্ছি, নাটোরের গুরুদাসপুর থেকে। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সাল 2003 অক্টোবর 30 তারিখ আমি জন্মগ্রহণ করি। মা বাবার বিয়ের 3 বছর পরে আমি তাদের সন্তান হয়ে পৃথিবীতে আসি। বলে রাখা ভালো, আমাদের বাসাটা ছিল নদীর তীরে। যেটুকু উঠোন ছিল আমাদের, তারপর থেকে শুরু হয়েছিল নদী। নদীর ওপারে ছিল একটা বড় শিমুল গাছ। শিমুল গাছটায় অনেক খারাপ কিছু একটা থাকতো। আমি মায়ের গর্ভে থাকাকালীন সময়ে যে খারাপ জিনিসটা নজর পড়েছিল আমার মায়ের গর্ভে, তারপর পেটের মধ্যে যখন আমার বয়স 6 মাস হলো, তখন আমার নানুর বাসা থেকে আমরা আম্মুকে নানুদের ওখানে নিয়ে যাই। তখন আমি আমার আম্মুর গর্ভে থাকা অবস্থায় আম্মুর কোনো অসুবিধা হয়নি। সমস্যাটা শুরু হয় যখন আমি জন্মগ্রহণ করি। আমি জন্মের পর থেকে নাকি অনেক কান্না করতাম। একটি অস্বাভাবিক স্বাভাবিক বাচ্চার চাইতে অনেক বেশি কান্না করতাম। একবার কান্না শুরু করলে নাকি 2-3 ঘন্টার কম আমি কান্না থামাতাম না। যখন শুধু ঘুমিয়ে থাকতাম সেই সময়টুকু থেকে আমি চুপ থাকতাম। এই জিনিসটা আমার আব্বু আম্মুর কাছ থেকে বেশ অস্বাভাবিক মনে হতো বলে শুনেছি। যার কারণে তারা আমায় ডাক্তার দেখায়, কিন্তু কোনো কিছুতেই আমার কান্নার কোনো সমাধান তারা খুঁজে পাচ্ছিলেন না। আমার বড় খালামণি ভালো একজন কবিরাজ ছিলেন, তিনি এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আমার আম্মু আমার সেই বড় খালামণিকে আমার বিষয়টা জানান। তখন তিনি তার শরীরে যে জিনগুলো ছিল তাদের মধ্যে একজনকে আমার বিষয়টি খোঁজ নিতে বলেন। তারপর সেই জিনটা খোঁজ নিয়ে জানায় যে আমাকে অনেক খারাপ একটা জিন দূর থেকে অনেক ভয় দেখাচ্ছে, যার কারণে আমি এমন অস্বাভাবিক কান্না করি। আর এই খারাপ জিনটা আমাদের নদীর ওপারের সেই বড় শিমুল গাছটাতে থাকে। তারপর আমার খালামণি তার সেই পালিত জিনটিকে দিয়ে খারাপ জিনটিকে হাজির করান। তারপরে সেই জিনটাকে আমাকে ছেড়ে দিতে বলে তিনি সম্মতি দেন। পরে আমার খালামণি তার শক্তি দিয়ে জিনটিকে একটি বোতলে আটক করেন এবং আমায় তাবিজ লিখে দিতে বলেন। এরপর আর কোনো সমস্যা হয়নি। এরপরে সত্যি আমার সাথে কোনো খারাপ কিছু ঘটেনি আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আমি ক্লাস 5-এ পড়ি, আমার বয়স 11 বছর, কাহিনীটা এবার আমার নানুর ভাইয়ের সাথে ঘটেছিল। আমার নানু অনেক বয়স্ক একজন হাজি মানুষ ছিলেন। যে সময় তার সাথে এই ঘটনাটি ঘটেছিল তার বয়স ছিল 101 বছর। এত বয়স্ক হওয়ার পরেও তিনি একদমই অসুস্থ ছিলেন না। সময়টা ছিল লিচুর সময়, আর আমাদের নাটোর মাহমুদপুর লিচুর জন্য বিখ্যাত। আমার মামু দুপুরেই আমার নানির বাড়ি। আমার নানাদের অনেক লিচু বাগান ছিল, আম বাগান ছিল। লিচুর সময়টায় বলা যায় 12:30-এর সময় আমার নানা নদীর ঘাটে যে লিচুর বাগান সেটাতে গিয়েছিলেন। ওই বাগানটার পাশে একটা শিমুল গাছ ছিল। আমার নানা সেদিন রাতে শিমুল গাছের থেকে দুটো ছেলে নেমে আসতে দেখেন। ছেলে দুটোর বয়স ছিল 10 থেকে 11 বছর মতো। ছেলে দুটো উলঙ্গ অবস্থায় নেমে আসছিল, আমার নানার বাগানের লিচু ভেঙে খাচ্ছিল। আমার নানু কিছু না বলে ছেলেকে ধমক শুনে বলেন, এই কেড়ে তোরা বাগানের লিচু খাচ্ছিস? সত্যি কথা বলতে এরপর যা ঘটেছিল তা বলতে গিয়ে আমার শরীরের রোম শিউরে উঠছে। নানার হাতে থাকা টর্চ লাইটটা তাদের দিকে ধরলেন এবং নানু দেখলেন তাদের মাথায় ছোট্ট একটা আপেলের মতো, আর শরীরটা স্বাভাবিক মানুষের মতো, আর তাদের পা মাটি থেকে উপরে ভাসমান। এবং সেই ছোট্ট মুখ দুটো কি বিকট হাসি টেনে হাসছে। নানু এটা দেখে ভয়ে পাথর হয়ে গেলেন, আর সেই অবয়ব দুটো হাসতে হাসতে নদীতে গিয়ে ডুব দিল। নানু এটা দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি দৌড়াতে গিয়ে দেখেন তার পা নড়ছে না। তিনি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলেন। পরের দিন নানুর জ্ঞান ফিরলে তিনি দেখেন সবাই তার পাশে। তারপর থেকেই নানুর অনেক জ্বর, কোনো কিছুতে জ্বর ঠিক হচ্ছিল না। আমার কবিরাজ বড় খালামণি তার জিনদের মাধ্যমে জানতে পারেন এটা সেই খারাপ জিনের সন্তানরা, যে জিনটা আমি ছোট থেকে ভয় দেখাতো শেখাই। আমার খালামণি সেই জিনটাকে বন্দি করার পর তার বংশ আমার দাদুর বাসার কাছে শিমুল গাছ
ছেড়ে নারীদের এই শিমুল গাছে থাকা শুরু করেছে এবং আমাদের ক্ষতি করার উদ্দেশ্যে আবার ফিরে এসেছে অনেক শক্তিশালী হয়ে, কারণ সেই খারাপ জিনটাকে বন্দী করার পরে জিনটা আহত হওয়ার কারণে মারা যায়। এটা বলার পরে আমার খালামণি তার জিন দ্বারা সেই খারাপ জিনগুলোকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে কিছুতেই সেই খারাপ জিনদের আটকানো যাচ্ছিল না। খালামণি তখন নানুদের জানায় তার পক্ষে এই কাজ করা সম্ভব হচ্ছে না, তাই বড় কোনো হুজুরকে রাখতে হবে। তাই সেই দিনই আমার মামারা বড় হুজুরের উদ্দেশ্যে একটা জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না, হুজুরের খোঁজ করতে চলে যান এবং এরই মাঝে দুপুরবেলা আমার মামাতো বোনদের সাথে নদীতে গোসল দেওয়ার জন্য যাই। আমার সাথে যা যা ঘটলো তা খুব ভয়াবহ ছিল। আমি নদীতে গোসল দেওয়ার সময় গোসল দিতে দিতে সেই জায়গাটায় চলে যাই, যে জায়গায় আমার নানু সেই দুটো অবয়বকে নদীর পানিতে ডুবতে দেখেছিলেন। সেই জায়গাটায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো পানির মধ্যে থেকে কেউ আমার পা টেনে ধরে নিয়ে যাচ্ছে। যখন চোখ মিলে তাকাই, পানির ভেতরে যা দেখলাম আমি তা দেখে আর আমি ছিলাম না, পাথর হয়ে গিয়েছিলাম। আমি দেখে একটা মহিলা বসে আছে, বসে থাকা অবস্থায় তার চুলগুলো নদীর খোলা পানির মধ্যে ভাসছে এবং চেহারাটা খুবই জঘন্য দেখতে, কালো কুচকুচে আর চোখ দুটো গোল এবং রক্তবর্ণ হয়ে আছে। আমি জিনিসটাকে আমার দিকে তাকিয়ে কি বিভৎস একটা হাসি দিচ্ছে দেখলাম এবং আমার পা ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর সেই মহিলা অবয়বটি আমাকে দেখে বলছে, তুই সেই মেয়েটা যার জন্য আমি আমার স্বামীকে আটকে রেখে মেরে ফেলা হয়েছে। আমি তো ভয় শেষ। সেই অবয়বটা আবারও ভাসছে এবং আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। অনেক সময় অতিক্রম হয়ে যাচ্ছে, আমি পানি থেকে উঠছি না, জন্য আমার মামাতো বোনরা আমাকে খোঁজ করতে থাকে এবং পানি নিচে গিয়ে দেখে আমি ওভাবে পানির একদম নিচে মাটির সাথে লেগে অজ্ঞান হয়ে আছি। আমার মামাতো বোন তাড়াহুড়া করে আমার এক মামাতো ভাইয়ের সঙ্গে আমাকে পানি থেকে তুলে নিয়ে আসে। তারপর আমার পেট থেকে পানিগুলো বের করে, তারপর আমাকে বাসায় নিয়ে আসে। ওটা দেখার পর আমার শরীরে ভীষণ জ্বর চলে আসে। তারপর থেকে কেউ আমাকে ধরে রাখতে পারতো না, আমি ছুটে নদীতে চলে যেতে চাইতাম। নিজের ওপর আমার কোনো কন্ট্রোল ছিল না। আমার আম্মু বাধ্য হয়ে ঘরে আটকে রাখে। এরই মাঝে আমার নানার শরীর অনেক খারাপ হতে থাকে। ৩ দিন পর আমার মামার একটা কবিরাজের সাথে নিয়ে আসেন। কবিরাজি এসে নানার এবং আমার অবস্থা দেখে বলে, আমাদের উপর খুব কালো একটা কিছু ছায়া পড়েছে এবং অনেক দেরি হয়ে গেছে, তারপরেও তিনি যতটা সম্ভব সবকিছু ঠিক করার চেষ্টা করছে। কবিরাজের ধ্যানে বসে সেই খারাপ জিনগুলোকে আমার শরীরে হাজির করেন এবং সেই খারাপ জিনগুলো যখন আমার শরীরে আসে তখন আমার আমার শরীরটা তখন বেশ ভেঙে পড়েছিল এবং জিনটা তার স্বামীকে আমার খালামণিকে অনেক বছর আগে আটকে রেখে মেরে ফেলা হয়েছে সে কথা বলে, যার কারণে কিছু শক্তিশালী জিন তাদের সেই গুরুদাসপুরের শিমুল গাছটাতে থাকতে দেয়নি। তাই তারা পালিয়ে মাহমুদপুরের এই শিমুল গাছে এসে বসবাস শুরু করে। তারা সঠিক সময়ে অপেক্ষায় ছিল নিজেদের আরো শক্তিশালী করে তোলার জন্য, আর অনেক শক্তিশালী হয়ে ওঠার পরে আমাদের ক্ষতি করার জন্য আবারও ফিরে। তারা আমাদের ক্ষতি করার পরে আমাদের ছাড়বে। কবিরাজ বিভিন্নভাবে তাদেরকে আমাদের পরিবার ছেড়ে চলে যেতে বলেন। এক পর্যায়ে খারাপ জিনটি আমার শরীর ছাড়তে রাজি হয়। আমার নানার জীবন তারা নিয়ে নেবে, এইটা বলে এটাই তাদের শর্ত। কবিরাজ তাদের আটকাতে চাইলে কবিরাজের সাথে সেই খারাপ জিনগুলো অনেক ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে কবিরাজ আহত হয়ে অজ্ঞান হয়ে যান, আর সেই জিনগুলো আমার শরীর ত্যাগ করে যাওয়ার সময় আমার নানার জীবন নিয়ে চলে যায়। আমার নানু ভাই মারা যান। সেই বাজে দিনগুলো আমার ক্ষতি করবে বলে ওয়াদা করেছিল যে জিনগুলো, যার কারণে তারপর থেকে আমার আর কোনো ক্ষতি হয়নি, কিন্তু তারা বলে গিয়েছিল আমার পরিবারের 3 জনের ক্ষতি করবে, যার কারণে আমার নানা পরে আমার মেজো আমার উপর সেই জিনগুলো ভয়াবহ আক্রমণ শুরু করে। আমার মেজো আমার এতই বাজে অবস্থা হয়েছিল যে তিনি কিছু খেতে পারতেন না, কোনো কিছু খেলেই রক্ত বমি হয়ে আসতো। কথা বলার সম্পূর্ণ ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছিলেন এবং সবসময় কোনো একটা কিছু দেখে ভয়ে তিনি অজ্ঞান হয়ে যেতেন। অনেক নাম করা ডাক্তার কবিরাজ দেখানোর পরেও লাভ হয়নি। অল্প কিছুদিনের মধ্যে আমার মামা না খেতে পেরে মারা যান। নানা এবং মামার মৃত্যু শোক কাটিয়ে ওঠার পরে আমরা জানতে পারি আমার আম্মু মা হতে চলেছেন। কষ্টের মাঝেও আমরা একটু খুশির আলো দেখতে পাই। বাচ্চাটা পেটে আসার পর থেকে আম্মু ভীষণ অসুস্থ হতে থাকেন। বিছানা থেকে উঠতে পারতেন না, কোনো কাজ করতে পারতেন না। পেটের মধ্যে অসহ্য ব্যথা, মনে হয় পেট থেকে যেন কেউ খুব জোরে চাপ দিচ্ছে। ডাক্তার দেখানোর পরেও কোনো লাভ হয়নি। 7 মাসের সময়ে আম্মুর পানি ভাঙতে শুরু করে। বাচ্চার বয়স অল্প হওয়ার কারণে ডাক্তাররা আম্মুকে রাজশাহী নিয়ে যেতে বলেন। রাজশাহী একটা মেডিকেল কলেজে কেবিনে ভর্তি করা হয় আম্মুকে। এখানে কেবিন নাম্বারটা উল্লেখ করছি না। সন্ধ্যার পরে আম্মুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। অপারেশনের সময় ডাক্তারদের ভুলের কারণে আম্মুর জরায়ু কেটে ফেলতে হয়। আম্মু মা হওয়ার ক্ষমতা হারান, কিন্তু আম্মুর একটা ছেলে হয়। বাচ্চার বয়স 7 মাস হলে বাচ্চাটাও সম্পূর্ণ গঠনের সুস্থ বাচ্চা হয়েছিল। 7 মাসের কোনো বাচ্চাকে আমি এতটা সম্পূর্ণ গঠনের হতে দেখিনি। আর ভাইটা আমার অনেক সুন্দর হয়েছিল দেখতে। আব্বু আম্মু সুস্থ হলে অনেক খুশি হয়েছিল, কিন্তু আম্মু যখন বাচ্চাটাকে নিয়ে কেবিনে একা শুয়ে ঘুমিয়ে থাকতো তখন আম্মু দেখতো বাচ্চাটা মেঝে দিয়ে হাঁটছে এবং তার পরনে কোনো কাপড় নেই, আর তারা ভাইটার মাথায় হাত রাখতে পরে হারিয়ে যায়। এই কথাটা আব্বুকে জানায় আম্মু, কিন্তু আব্বুর স্বপ্নটাকে উড়িয়ে দেন। আমার খালাতো বোন আম্মুর দেখাশোনা করার জন্য সাথে গিয়েছিলেন। সেই দিন রাতে আমার সেই আপু রুমের মাঝে সেই উলঙ্গ বাচ্চা দুটোকে হাঁটতে দেখতে পান, কিন্তু আম্মু ভয় পাবে জন্য কাউকে কিছু জানাননি। আর আপু ভেবেছিল 5 দিন হলেই তো বাসায় চলে যাবো, তাই আর জানানোর প্রয়োজন মনে করেনি। কিন্তু এখানেই সবথেকে বড় ভুলটা হয়। 3 দিনের দিন রাতে আম্মুর স্বপ্ন দেখেন সেই উলঙ্গ বাচ্চা দুটো আম্মুকে বলছে, তোরা আমাদের থেকে আমাদের বাবাকে কেড়ে নিয়েছিলি, এর শাস্তি আমার বাবা, ভাই এবং তোর নবজাতক ছেলের প্রাণ নিয়ে সম্পন্ন করলাম। আমরা তোদের জীবন থেকে চিরতরে চলে যাচ্ছি, আর তোদের কখনো হয়রানি করবো না। এই স্বপ্ন দেখে আম্মু চিৎকার করে জেগে ওঠে। আব্বু আপু সেই চিৎকারে জেগে ওঠে। আম্মু বাচ্চাটিকে চেক করে দেখে তার নিঃশ্বাস চলছে না। আব্বু কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আসে। ডক্টর এসে বাচ্চাটিকে চেক করে মারা গেছেন বলে জানায়। আমাদের সব থেকে সেই খারাপ জিনগুলো বিদায় নিয়েছে আমাদের জীবন থেকে। এরপর এতগুলো বছর পার করেছি, আর কোনো সমস্যা হয়নি। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম শেখ সাদিয়া আফরিন মোহনা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ছি। আমার মায়ের ছোট ভাই মানে আমার মামার সাথে
ছোট থেকেই একজন মেয়ে জিন থাকতেন। মামা যখন খুব ছোট তখন থেকেই মামার সাথে খেলতেন। আমার মা বা নানু নানা কেউ ব্যাপারটা তেমন গুরুত্ব দিতেন না, কারণ তাকে কেউ দেখেনি এবং তিনি কারো কোনো ক্ষতি করেনি। বাসায় আমি, মা, বাবা এবং আমার চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছোট বোন থাকি। ঘটনাটা 2018 সালের। এক রাতে আমি স্বপ্নে দেখি খুব বিভৎস দেখতে একজন যুবক জোর করে আমাদের ঘরে ঢোকার চেষ্টা করছে। আমি দরজা শক্ত করে ধরে রেখেছি, তাও সে বিশ্রীভাবে হেসে হেসে ঘরে ঢুকছে। স্বপ্নের এই পর্যায়ে পাশের রুমে থাকা আমার ছোট বোনের চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। ও বলছে, মা, লোকটাকে ঘরের ভেতরে ঢুকতে দিও না। ও বলছে, মা, লোকটা ঘরের ভেতরে ঢুকে গেছে, আমার খুব ভয় করছে। বুঝলাম আমরা দু বোন একই স্বপ্ন দেখছি। ব্যাপারটা কাকতালীয় ভেবে ভুলে গেলাম। 2-3 দিন পর আমি এবং আমার মা সকাল 11টার দিকে আমার বোনকে ঘরে রেখে বাইরে যাই। ও কার্টুন দেখবে, তাই আমাদের সাথে যাবে না। আমরা 1 ঘন্টার মধ্যেই ফিরে আসি। আমার ছোট বোন ভয়ার্ত মুখে মাকে জড়িয়ে ধরে। আমি ভেতরে ঢুকি। আমরা ভেতরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র এলোমেলো। ও যা বলল সেটা অবিশ্বাস্য। ওর ভাষ্য মতে আমার যাওয়ার 10-15 মিনিট পর আমি একা ঘরে ফিরে আসি। ও আমাকে জিজ্ঞেস করে, মা কোথায়? আমি নাকি রক্তাক্ত চোখে ওর দিকে তাকাই এবং ওর গলা চেপে ধরি। তারপর নিজের গায়ে নিজেই আগুন ধরিয়ে সারা ঘরময় ছটফট করতে থাকি। এতে করে ঘরের সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে যায়। তারপরই নাকি আমরা চলে আসি এবং ঘরের সবকিছু ঠিক হয়ে যায়। আমি এবং আমার মা খুব অবাক হই। ছোট বোনকে হুজুরের কাছে নিয়ে যাই। হুজুর দোয়া পড়ে ফু দিয়ে দেন এবং সবসময় আয়াতুল কুরসি পড়তে বলেন। তারপর থেকে আমার বোন আমাকে এড়িয়ে চলত। ও ভয় পেত আমাকে। মায়ের নামাজ পড়ার সময় কে যেন কানের কাছে ফোঁস করে। এই জিনিসটা শুধু মায়ের সাথে হতো না, বিল্ডিংয়ের অন্য ফ্ল্যাটের বেশিরভাগ আন্টিদের সাথেও হতো। সিদ্ধান্ত নিলাম বাসাটা বদলে ফেলবো। এরই মধ্যে একদিন রাতে বাবা ঘুম থেকে উঠে দেখেন যে আমার মাথার কাছে আমার পড়ার টেবিলের ওপর হুবহু আমার মতোই একটা অবয়ব আমারই চুলের ওপর পা দিয়ে বসে আছে। বাবা ভালো করে লক্ষ্য করে দেখেন, হ্যাঁ, আমি খাটে ঘুমাচ্ছি, তাহলে টেবিলে বসে আছে কে? বাবা আমার নাম ধরে ডাক দিলে অবয়বটা বাবার দিকে তাকায়। এবার বাবা লাইট জ্বালালে আমার ঘুম ভেঙে যায়। বাবা কিছু বলেন না, শুধু বলেন, ঘুম থেকে উঠেছি তো তাই ভুল দেখছি, মনে হলো তুমি এখানে বসে আছো, আচ্ছা ঘুমিয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়লাম। এই ব্যাপারগুলো মা, আমার নানু, খালাম আমাদের বললেন। এসব শুনে মামা বললেন, বাসা ছাড়া লাগবে না, আমি দেখছি কি করা যায়। এখানে বলে রাখা ভালো যে আমার মামা খুব পরহেজগার ছিলেন না। জুম্মার নামাজ পড়তেন শুধু এরকম। মামা এই কথা বলার পরের দিন থেকেই ঘরের সব রকম অদ্ভুত ঘটনা বন্ধ হয়ে গেল। মামা মজা করে বললেন, আরে জিন তো আমার ফ্রেন্ড, তোদের বাসার বদ জিনগুলোকে তাড়িয়ে দিয়েছি। এরকম বিরক্ত করছে তোদের, সেটা আগে বলিসনি কেন? জানিস না আমার জিন বান্ধবীর কথা? সেদিনই প্রথম মামার জিনের কথাটা আমরা বিশ্বাস করি। এই বছর জুলাইয়ের 25 তারিখ, মাত্র 38 বছর বয়সে মামা হঠাৎ মারা যান। আল্লাহ আমার মামাকে বেহেশতে নসিব করুন। আমার আর মামার কথোপকথনের কল রেকর্ড ছিল। অদ্ভুত ব্যাপার কি জানেন, সবার কথোপকথন শোনা যায়, কিন্তু মামার সাথে আমাদের কারো কথোপকথনের রেকর্ডগুলো কোনোভাবেই চালু করা যায় না। ধন্যবাদ রাসেল ভাই, ভালো লাগলে পড়ে শোনাবেন। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আপনাদের পছন্দের, খুব পছন্দের একজন স্টোরি টেলার আফনান ভাই, এবং আমরা আফনান ভাইয়ের কাছে ফিরছি তার ঘটনা জানার জন্য, এবং এই ঘটনাটা কোথাকার সেটা জেনে নেব, তারপরে তার ঘটনা যাবো। আফনান ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভূত.com এর স্টুডিওতে। চলুন চলে যাই আপনার ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স এবং রাসেল ভাই, আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, এখন যে স্টোরিটি আমি শেয়ার করব, এই স্টোরিটি মাগুরা জেলার, মানে মাগুরা সদর উপজেলার 18 খাদা গ্রামের। আশা করি ওই অত্র এলাকার যারা আছেন তারা এই এলাকাটি চিনে থাকবেন। এই ঘটনাটি আসলে আমি যার কাছ থেকে শেয়ার করেছি, উনি একজন আন্টি, ওনার ছেলে আমার বন্ধু আর কি। তো আমি আজিমপুরে আমার যে বাসাটা ছিল, তো ওই বাসার উপরের তালা যে ফ্ল্যাট ছিল, ওনার ওখানে থাকতেন। সেই সুবাদে খুব পরিচয়, আমাদেরকে অনেক স্নেহ করতেন এবং এখনও করেন। তো ওই আন্টির কাছ থেকে এর আগে আমি একটি ঘটনা শেয়ার করেছি এবং ভূত.com এ আমি বলেছি, সেটা হচ্ছে একটা কুয়াকেন্দ্রিক ঘটনা। ওই যে উপর থেকে পেয়ারা পড়ে নিচ থেকে একটা দানবের মতো কিছু একটা উঠে আসছিল। এই ঘটনাটা অনেকেরই মনে আছে হয়তোবা, তো আপনারা যারা শুনেছেন মনে থাকার কথা। ঠিক ওই আন্টির কাছ থেকেই কিন্তু এখন যে ঘটনাটি আমি বলবো সেই ঘটনাটি নিয়েছি।
ঘটনাটি আসলে পুকুর কেন্দ্রিক ঘটনা। এবং এইরকম পুকুর যে আছে, আমার আসলে মানে লিসেনার অবাক হবেন এই কথাটা শুনে, যে আমি এখন যে বিষয়গুলো বলবো না খুব অবাক হবেন। হয়তো কিছু অংশ স্বাভাবিক মনে হতে পারে যে এরকম গল্প আমি নিজেই আগে বলেছি, কিছু অংশ কিছুটা নর্মাল মিলে যাবে, কিন্তু অদ্ভুত এক পুকুর। এই 18 খাদা ওই আন্টির যে শ্বশুর বাড়ি, উনি তখন ওনাদের ওই আমরা যেটাকে যৌথ পরিবার যেটাকে বলি আর কি, যৌথ পরিবার, বিশাল ফ্যামিলি। তো উনি বিয়ের পরে সেখানে চলে আসেন। ওনার 2 ছেলে, শাওন এবং রুবেল। শাওন হচ্ছে আমার বন্ধু আর কি। তো শাওন ভাই কিন্তু এর আগে একবার এসে নিজের মুখে স্টোরি শেয়ার করে গিয়েছিলেন আর কি। তো যাই হোক, তো তখন শাওন এবং রুবেল ভাই অনেক ছোট আর কি। ওটা কি করেছিলেন যে ওনাদের যেই বাড়ির পাশে অনেক পুরাতন একটা খাদ ছিল, ওনার শ্বশুর বাড়ির পাশে খুব পুরাতন একটা খাদ ছিল। এই খাদটা ওনার শ্বশুর যে উদ্যোগটা নিয়েছিলেন সেটা হচ্ছে যে এইটাকে বড় করে একটা পুকুর বানানো যায় কিনা। কিন্তু সমস্যা হলো ওই খাদে সারা বছর পানি থাকতো, এবং মানে এলাকার লোকজন বলতো যে এই খাদে মানে দেও আছে, ওই যে দেও দানব যেটাকে বলি, এরকম বলতো। তা ওনার শ্বশুর এগুলো অতটা আসলে পাত্তা দিতেন না। উনি বলেন যে না, আসলে যেহেতু পুকুরটা আমাদের জায়গার মধ্যে পড়েছে আর সবার গোসল করার জন্য, তারপরে অনেক কাজে একটু দরকার হয়, তো উনি এই পুকুরটা মানে এই খাদটাকে পুকুর আকারে আরো সম্প্রসারিত করতে চান। তো যতটুকু অংশ সাইডে বাড়ানো যায় উনি সেটা বাড়িয়ে একটা পুকুর তৈরি করেন। ঘটনাটি কিন্তু রাসেল ভাই আজ থেকে প্রায় 25-26 বছর আগের ঘটনা। তো এটা পুকুর তৈরি করেন। পুকুর তৈরি করার পর মোটামুটি সবাই সেখানে মানে ওই পরিবারের এবং বাইরে থেকে কিছু লোকজন আসতো, তারা তাদের পুকুরের যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো সারত। একদিন হঠাৎ করে একটা বিষয় কয়েকজনের কাছে দৃষ্টিগোচর হয়। সেটা হচ্ছে যে এই পুকুর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এক নদী আছে। আধা কিলোমিটার দূরে নদী আছে, কিন্তু সেটা কিন্তু কোনোভাবে দেখা যায় না, কারণ মাঝখানে গাছপালা আছে, বাড়িঘর আছে, কোনোভাবে সেটা দেখার কথা না। কিন্তু রাসেল ভাই, এই পুকুরটার পুরোটা যদি আমরা আয়তকার চিন্তা করি, এটাকে যদি 5 ভাগে ভাগ করি, মানে আন্টি আমাকে যেভাবে বলছেন 5 ভাগে ভাগ করি, এর বাম পাশের বাম পাশের অংশটা দিয়ে কেউ যদি মাটির সাথে মাথা লাগিয়ে সোজা টাকায়, সে নদী দেখতে পায়। এবং সেই নদীটা মনে হয় উত্তাল নদী। এটা একটা অদ্ভুত ব্যাপার। পুকুরের কাছে মানে এক পাশে আপনি মাথাটা নিচু করে অপর পাশে তাকাবেন, আপনার তো নদী দেখার কথা না। স্পষ্টভাবে সবাই নদী দেখতো সেখানে। এটা কেন এরকম হয়েছে কেউ বলতে পারে না, যে কেন ওইখান থেকে সবাই নদী দেখতে পায়, নদী তো দেখার কথা না। আচ্ছা, এরপরে রাসেল ভাই আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে পুকুরটা যখন কাটা হয়ে যায়, প্রত্যেকে মানে ওইখানে যারা মানে এইখানে যারা ছিলেন প্রত্যেকে একটা বিষয় লক্ষ্য করে। সেটা হচ্ছে যে সবাই মানে ওইখানে বুঝতে পারেন যে এই পুকুর থেকে একটা সুড়ঙ্গ সৃষ্টি হয়ে সোজা নদীর দিকে চলে গেছে। এবং সুড়ঙ্গটা যখন সৃষ্টি হয়েছে, তো এইটা হওয়ার সময় উপরের মাটি মানে ভূপৃষ্ঠ যেটা, সেই জায়গাটা ফেটে গেছে। ঠিক আমরা যদি কোনো একটা মাটির ভেতরে নিচ থেকে কোনো মানে একটা পাইপ বা লোহা ঢুকিয়ে দিই, আমরা দেখবো যে ওই পাইপ বা লোহা ঢোকার কারণে উপরের অংশ, মাটির উপরের অংশ কিন্তু ফেটে যায় অনেক সময়। তো মনে হচ্ছে যে কোনো শক্তিশালী কোনো জিনিস এদিক দিয়ে আসা যাওয়া করে, যার কারণে মাটিটা ফেটে গেছে। শাওন ভাইয়ের আম্মা মানে ওই আন্টি, উনি একদিন ওই ভোরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো সাধারণত উনি প্রতিদিন উঠলে ওনার হাজব্যান্ডকে মানে আঙ্কেলকে ডেকে নিয়ে যেতেন ওই পুকুরে, উনি অজু করতেন। তো কোনো একদিন ওই আঙ্কেল বাসায় ফিরতে দেরি করে, তখন উনি চিন্তা করে যে এত রাত্রে ঘুমিয়েছে, এখন আবার ডাকবো, প্রতিদিন তো যাই, আজকে আমি নিজেই যাই, এখন আর তাকে না ডাকি, একটু আগেই তো ঘুমিয়েছে। তো উনি নিজেই আসলে অজু করতে চলে যান। তো উনি যখন অজু করতে গিয়েছেন, অজু করতে যাওয়ার সময় ওই যেই একটা যে ফাটা অংশ বলেছিলাম, ওইটা উনি পার হয়ে আসতে যাচ্ছিলেন। তখন হঠাৎ করে উনি খেয়াল করেন মাটিটা আরো বেশি ফেটে গেল, এবং ভিতর থেকে মানে মোটা আকৃতির একজন মানুষ, চাঁদের আলোতে যতটুকু উনি দেখতে পাচ্ছিলেন সারা শরীর পিচ্ছিল, মনে হয় কোনো জলীয় পদার্থ দ্বারা সারা শরীর আবৃত, মোটা, এবং চোখ দুটো লাল জল করছে, এমন একটা জিনিস হঠাৎ করে তার সামনে চলে আসে। তো যখন এরকম একটা জিনিস সামনে চলে আসলে উনি তো প্রচন্ড ভয় পান এবং চিৎকার দিয়ে বাড়িতে চলে যান। এখন ওনার চিৎকারে আশেপাশের ওই যে ওনাদের যৌথ পরিবার সবাই উঠে যান। ওনার হাজব্যান্ড বের হয়ে আসে, কি হয়েছে? উনি বলে যে আমি এই ঘটনা দেখি। ওনার হাজব্যান্ড বলে তুমি আমাকে ডাকো নাই কেন? বলে যে একটু আগেই আপনি ঘুমাইছেন, এই জন্য ডাকি নাই। তো যাই হোক, এটা হলো একটা ফার্স্ট স্টোরি মানে ওইটার। এরপরে যেই ঘটনাটি, যেটা মেইন ঘটনা আমি এখন যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ওনার 3 জন ননদ ছিল, মানে হাজব্যান্ডের ছোট বোন আর কি। এই 3 জনের মধ্যে একজনের আবার পানি মানে হাইড্রোফোবিয়ার মতো ছিল আর কি। জলাতঙ্ক বলতে আমরা রোগটা না, মানে উনি পানি দেখলে খুব ভয় পেতেন আর কি। পানি দেখলে ভয় পেতেন। উনি নর্মালি পুকুরে নেমে গোসল করতেন না। ওনার অন্য 2 বোন যেতেন, তারা পুকুরে নামতেন, আর উনি কি করতেন, মগ দিয়ে উপর থেকে গোসল করতেন, উনি পানিতে নামতেন না। আর
ওই পরিবারে দেখা যেত যে মানে নারীরা যখন গোসল করতেছেন ওই পরিবারের পুরুষরাও পুকুরে গোসল করতে আসতেন না, আবার ওই পরিবারের পুরুষরা গোসল করতে আসলে নারীরা আসতেন না, মানে ওইভাবে তারা এটা মেনটেন করতেন আর কি। তো এখন যেহেতু ওই তিনজন আসছেন একসাথে, তো ওই সময় কোনো একটা কারণে ওই সাধারণত দুইজন একসাথে নামেন, উপরে একজন থাকেন, কোনো একটা কারণে যিনি পুকুরে নামেন না ওনার সাথে ওনার আর এক ননদ গল্প করতেছে, কোন একটা মানে আলোচনা করতেছেন, আর এক ননদ উনি চিন্তা করেছেন যে গল্প করতেছে আমি নেমে যাই, আমি নেমে গোসল করি। তো উনি নেমে গেছেন, অন্য দুইজন উপরে। এখন হঠাৎ করে ওনার ওই ননদ চিৎকার করে বলতেছেন এই আমাকে কে যেন নিয়ে যাচ্ছে নিচে, এবং ওখানে কিন্তু রাসেল ভাই মাজা পানি, মানে কোমর পানিতে উনি নামছেন কেবল, এবং অন্য দুইজন দেখতেছেন যে ওনাকে আস্তে আস্তে মনে হচ্ছে চোরা কাদায় পড়ে গেছেন, উনি আস্তে 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 নিচে চলে যাচ্ছেন, উনি কোনোভাবে উপরে উঠে আসতে পারতেছেন না, মানে আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে। এখন যিনি পানিতে নামেন না, ভয় পান, উনি তো স্বাভাবিকভাবে আগে থেকেই ভয় পান, পানিতে নামতে পারেন না উনি, আর উনি সাঁতারও জানেন না। এখন আরেক ননদ যিনি ছিলেন উনি বলছে তুই অপেক্ষা কর আমি আসতেছি। ওইদিকে ওনার ওই ননদ তাকে উদ্ধারের জন্য নিচে নেমেছেন, আর যিনি ভয় পান বাড়িতে নামেন না উনি দৌড়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে গিয়ে মানে বলছেন যে এই ঘটনা, ওকে তো পানিতে নিয়ে যাচ্ছে, পানির ভিতরে নিয়ে যাচ্ছে। ওই সময় বাড়িতে যত পুরুষ লোক ছিল সবাই মনে করেন দৌড়ে চলে এসেছে। ওদিকে ওনাকে এত দ্রুত নিয়ে যাচ্ছিল রাসেল ভাই, সেটা হচ্ছে আমাকে আন্টি যেভাবে বলেছেন যে ওনার ওই ননদ নেমে ওনার কাছে যেতে যেতে তাকে তলিয়ে নিয়ে গেছে। কিন্তু অনেক সময় ওই মানুষ ডুবে গেলেও মানুষের পরনের কাপড় অনেক সময় ভেসে থাকে, আর ওনাদের শাড়ির আঁচল ছিল এইটাও একটু ভেসে ছিল, উনি ওই শাড়ির আঁচলটা ধরেছেন, শাড়ির আঁচল ধরে টান দিয়েছেন। আর উনি যে ডুবে গিয়েছেন উনিও বুঝতে পেরেছেন যে ওনার শাড়ির আঁচল কেউ ধরেছে, উদ্ধারের চেষ্টা করছে, উনিও নিজের শাড়ির আঁচলটা খুব শক্ত করে ধরে রেখেছেন, এবং উনি আর ওই পাশে উনি টানার চেষ্টা করছেন। এর মধ্যে ওনার সকল মানে আত্মীয় স্বজন যারা পুরুষ লোকটা ছিল সবাই চলে এসেছে, এবং সবাই পুকুরে ঝাঁপিয়ে পড়েছে, সবাই ঝাঁপিয়ে ওনার কাছে চলে যাওয়ার চেষ্টা করেছে, মানে চলে মানে আসছে আসছে ভাব। এমন সময় মানে ভিতর থেকে উনি ভেসে উঠেছেন হঠাৎ করে, মনে হয় কেউ যেন ভিতর নিচ থেকে ধাক্কা দিয়ে উপরে উঠে দিয়েছে ওনাকে, যেহেতু সবাই চলে আসছে তাকে আর নিয়ে যেতে পারেনি। আর মানে 1 মিনিট বা 30 সেকেন্ড থাকলে উনি দম আটকে মারা যেতেন, তাকে যদি নিয়েও যেত বা নাও নিত উনি আর দম আটকে মারা যেতেন। আর 1 মিনিট বা 30 সেকেন্ড সর্বোচ্চ। তাড়াতাড়ি ওখান থেকে উদ্ধার করা হয় ওনাকে, প্রচুর পানি ঢুকে গেছিল শরীরে। পরবর্তীতে মানে ওখানে যারা উপস্থিত ছিল বা অনেকেই, প্রত্যেকের আন্টিও আমাকে বলেছে 2 পায়ে লাল হয়ে গিয়েছিল, মানে এমন ভাবে শক্ত করে ধরে নিচে নিয়ে যাচ্ছিল যে ওই হাতের দাগ মানে লাল হয়ে গেছিল পায়ের সাথে। এরপরে ওনার শ্বশুর যেটা করেন সেটা হচ্ছে যে ওই পুকুরটা চিন্তা করেন যে বন্ধ করে দিই, বন্ধ করে দেওয়ার জন্য যত ডালপালা তারপরে এই খেজুরের কাটা এইগুলো নিয়ে এসে পুরো পুকুর ছড়িয়ে, এবং সবাইকে বলেন তোমাদের আশেপাশে যত ময়লা আবর্জনা আছে সবই পুকুরে ফেলবা। এরপরে ওই পুকুরটা সম্পূর্ণভাবে মানে ইউজলেস হয়ে যায়।
তা গাইস, ভিডিওটা কেমন লাগলো? আশা করি আপনাদের ভালো লাগছে। যারা ভূতের ভিডিও শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি চেপে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।